স্পেন এবং জার্মানির এই কোয়ার্টার ফাইনালের ম্যাচটা সম্ভবত ইউরো 2024-এর সবচেয়ে বেশি অ্যান্টিসিপেটেড ম্যাচ ছিল, সবচেয়ে বেশি এক্সাইটমেন্ট থ্রিলটা কিন্তু এই ম্যাচটা ঘিরেই ছিল। কিন্তু আপনি একবার দেখেন যে স্পেন জার্মানি সবচেয়ে বেশি চান্স ক্রিয়েট করা টিম এই ইউরো, সবচেয়ে বেশি গোল করা টিম। জার্মানি এই ম্যাচের আগে 10টা গোল করেছিল, স্পেন 9টা গোল করেছিল। স্পেনের 100% রেকর্ড নিয়ে তারা কোয়ার্টার ফাইনালে ম্যাচ খেলতে এসেছিল হোস্ট জার্মানির এগেইনস্টে। স্পেনের এই টিমটা একদম নিউ লুক একটা ডিরেক্ট ফুটবল যেই স্পেন খেলে, ফাস্ট একটা ফুটবল এই স্পেন খেলে। জার্মানি তারা খুবই ডিরেক্ট পেশেন্ট, দুইটা ফুটবলই মেনটেন করে তারা খেলে। নাগেলসম্যানের এই ব্র্যান্ড অফ ফুটবলটা আপনার আকর্ষণ নজর কেড়েছে। এই দুইটা টিমের ম্যাচ কোয়ার্টার ফাইনালে এরকম একটা ম্যাচ থেকে একটা দল বাদ পড়ে যাবে, যে এই ম্যাচ নিয়ে আপনার যে এক্সপেকটেশন, অ্যান্টিসিপেশন, যেই অ্যাংজাইটি ছিল, সব কিছুই যখন ছাড়িয়ে যায়, যখন ম্যাচটা ওই 118 মিনিট 52 সেকেন্ডে মিগেল মেরিনোর একটা হেডারে ডিসাইড হয়, তখন আপনি বুঝতে পারেন যে এই ম্যাচটা ইটস অ্যান অ্যাবসলিউট সিনেমা। যেই ফুটবল নিয়ে আমরা এই গ্লোরিফাইড মিমটা, এই মার্টিন স্করসেজির মিমটাকে দিয়ে আমরা ফুটবলের ওই বিউটিটাকে, ওই এক্সাইটমেন্টটাকে যারা আমরা প্রকাশ করতে শুরু করেছি, এই ম্যাচটা ওয়াজ প্রবাবলি বিয়ন্ড অ্যাবসলিউট সিনেমা। স্পেন জার্মানি হোস্ট জার্মানিকে 2-1 গোলে হারিয়ে, এবং সেটাও এক্সট্রা টাইমের এমন একটা সময় যখন মনে হচ্ছিল স্পেনের কাছে আর কোনো ভরসা নেই ওই পেনাল্টি শুট আউটে তাদের ভাগ্যের অপেক্ষাটা করা ছাড়া। কিন্তু সেই স্পেন সেখানে জার্মানিকে হারিয়ে দিয়ে উঠে গেছে সেমিফাইনালে। এই ম্যাচে কত কি যে হলো আর কত কি হতে পারত, সেটা হতে দিলেন না জার্মানির জন্য এই মিগেল মেরিনো খুব যে স্পেন টিমে একটা অ্যাট্রাকশন বা ফোকাস একজন প্লেয়ার তা কিন্তু নন। তাকে ওই বেঞ্চে বা ওই সাবস্টিটিউট প্লেয়ার হিসেবে কিন্তু দে লা ফুয়েন্তে খেলাচ্ছিলেন, এবং তার দে লা ফুয়েন্তের অধীনে কিন্তু মিগেল মেরিনো কিন্তু তার ওই বয়সভিত্তিক ফুটবলটা খেলেছিলেন। বয়সভিত্তিক ফুটবল এই দে লা ফুয়েন্তের অধীনে অনেকেই খেলেছেন, কিন্তু এই মিগেল মেরিনো, যিনি কিনা একসময় নিউ কাসেলে খেলতেন, যাকে ওভাবে ওই লাইমলাইটটা তিনি পাননি, তারপর তিনি রিয়াল সোসিয়েদাদে আসলেন, তিনি এই ম্যাচটাতেও নামলেন একদম শেষ মুহূর্তে, যখন স্পেনের কোনো ভরসা বা তাদের ওই জায়গাটায় কোনো ভরসা বাকি ছিল না। শুধুমাত্র ওই যে শেষ মুহূর্তে 120 মিনিট পার করে পেনাল্টি শুট আউটে নেওয়াটাই সম্ভবত তাদের লক্ষ্যটা ছিল। কিন্তু ওই যে ডানি ওলমোর একটা ক্রস, সেই ক্রস থেকে এই মিগেল মেরিনো যেভাবে লাফিয়ে উঠলেন, সেখানে আন্তোনিও রুদিগার তিনি জাস্ট দাঁড়িয়ে দেখলেন সেই লাফটা, সেখান থেকে মিগেল মেরিনো একটা গোল করে স্পেনের সেকেন্ড গোলটা করে জার্মানিকে বাদ করে দেন। এটা আর কোনো স্ক্রিপ্টে আপনি লিখতে পারেন না। এই দে লা ফুয়েন্তে তিনি যেভাবে লাফিয়ে তিনি বেরিয়ে এসেছিলেন, পুরো স্কোয়াড যেভাবে উদযাপন করছিল, সেটাই আসলে বলে দেয় যে এই গোলটার মর্ম স্পেনের জন্য কতটা গুরুত্বপূর্ণ। মিগেল মেরিনোর গোলের আগে আরেকটা যেই ব্যাপার, সেটা হচ্ছে যেই ঘটনাটা ঘটলো একদম ম্যাচের শুরুতে, এই ম্যাচে অনেকগুলো ঘটনাই ঘটেছে, একদম সেই অষ্টম মিনিটে নয়, এরও আগে যখন ক্রোস একটা খুবই বডি ট্যাকেল করে যেভাবে তার পা পেদ্রির সাথে কন্ট্যাক্টে এসেছিল, সেখানে পেদ্রি কিন্তু যথেষ্ট আনকমফোর্টেবল ফিল করেছিলেন। 2 মিনিট পর পেদ্রি বসে গেলেন, এবং সর্বশেষে সিদ্ধান্ত হলো পেদ্রি ম্যাচটা আর কন্টিনিউ করতে পারবেন না। টোনি ক্রোস অনেক অ্যাগ্রেসিভলি খেলেছিলেন, সেখানে তার অ্যাগ্রেসিভ খেলার একটা স্টেক হয়তো ছিল। তিনি বুঝতে পারছিলেন যে এই 90 মিনিট কিংবা 90 মিনিটের পরবর্তী যত এক্সট্রা টাইমই থাকে কিনা, সেটা তার শেষ 90 মিনিটের ম্যাচ হতে পারে। সেখান থেকে হয়তো সেই অ্যাগ্রেসিভনেসটা বেরিয়ে আসছিল, সেই অ্যাগ্রেসিভনেসেরই শিকার হলেন পেদ্রি। সেটা নিয়ে অনেক শাউট হচ্ছিল, অ্যান্থনি টেইলরকে বারবার সবাই বলছিলেন যে এটা একটা ইয়েলো কার্ড না হলো, রেড কার্ড না হলে অন্তত ইয়েলো কার্ড চ্যালেঞ্জ। তিনি সেখানে কোনো কার্ড দেখানে, এগুলো নিয়ে আরও পরে কথা হবে। তবে পেদ্রি চোখের কান্নায়, চোখের জলে তিনি তখন মাঠটা তার ছাড়া লাগলো, স্কোয়াডের সকল মেম্বাররা তাকে ঘিরে ধরলেন, তখন নামলেন দানি ওলমো। যেই দানি ওলমো আজকের ম্যাচের গেম চেঞ্জার, তিনি গত ম্যাচেও বা এর আগের ম্যাচেও নেমে সাবস্টিটিউট হিসেবে নেমে গোল করেছিলেন। ওই যে লামিন ইয়ামালের একটা লো ক্রস থেকে দানি ওলমো তিনি একজন সেকেন্ড বক্স স্ট্রাইকার হিসেবে এসে বক্স ক্র্যাশ করে গোলটা করলেন। নয়ার সেখানে কোনো সুযোগ পেলেন না, বাকি সবাইকে উঠিয়ে নেওয়া হয়েছিল, দানি ওলমো শুধুমাত্র ম্যাচে ছিলেন, তিনি ম্যাচটা শেষ করেছেন তার ওই ক্রস থেকে, মিগেল মেরিনোর হেডার থেকে। তার এই স্ট্যাট থেকেই বোঝা যায় যে তিনি কতটা ইনসাইসিভ ছিলেন। তিনি ওই লাস্ট 16-এর ম্যাচে, জর্জিয়ার ম্যাচে যেরকম ইনসাইসিভনেসের ভূমিকা রেখেছেন, তেমনি এই ম্যাচেও তিনি ওই ভূমিকাটাই রেখেছেন, যেটা স্পেনের সবচেয়ে বেশি দরকার ছিল যখন পেদ্রি মাঠের বাইরে চলে গেছেন। স্পিকিং অফ ওই
ইম্প্যাক্টটা, প্রথম গোলের ইম্প্যাক্টটা কার পা থেকে এসছে সেটা এখন আর আলাদা করে বলে দেওয়ার কোনো দরকার নেই। তার আগে আরেকটা ইন্টারেস্টিং ছবি আমরা দেখতেই পারি। এই ছবিটা 2007 সালে, এবং সম্ভবত আপনারা যদি আজকে ইনস্টাগ্রামটা ঘেঁটে থাকেন বা এর আগেও যদি ঘেঁটে থাকেন, আপনি এই ছবিটা দেখেছেন যে লিওনেল মেসি 2007 সালে একটা কমার্শিয়াল পারপাসে তিনি একটা ছেলেকে গোসল করিয়ে দিচ্ছেন। এখন এই ছেলেটা কে? এই ছেলেটাকে তিনি যে হাত দিয়ে গোসল করাচ্ছেন, তিনি সম্ভবত তার কিছুটা অরা ওই ছেলেটার কাছে পাস করে দিচ্ছেন। নয়তো এই ছেলেটা যখন 16 বছর বয়সে তিনি এই জার্মান মিডফিল্ডের একটা প্রেশার থেকে বের হয়ে যান, তিনি যখন তার এই টুর্নামেন্টের তৃতীয় অ্যাসিস্টটা করেন, তখন আপনার বিশ্বাস করতে কষ্ট হবে যে এই ছেলেটার বয়স মাত্র 16 বছর বয়স। যে ছেলেকে দেখে যারাই তার খেলা দেখেছেন, এই লামিন ইয়ামালের খেলা দেখে বলেছেন এই ছেলের বয়স 16 বছর হতে পারে না। তার যে কম্পোজার, তার যেই এক্সপিরিয়েন্স, ম্যাচ গেম রিড করার সব কিছু মিলে সেটা এই ছেলেটার 16 বছর বয়স হতে পারে না। যেই ছেলে মাত্র কিছুদিন আগে স্কুলের এক্সাম পাস করেছে, আবার এক্সাম পাস করে প্লে স্টেশনে গেমও খেলেছে, সেই ছেলেটা এই ইউরোতে 16 বছর বয়সী একটা ছেলে 3টা অ্যাসিস্ট করেছে। তিনি গোল হয়তো পাননি, কিন্তু তিনি হয়ে গেছেন ওই যে স্পেনের যে একটা ইলাস্ট্রিয়াস লিস্ট রয়েছে, সেই ইলাস্ট্রিয়াস লিস্টে যারা 3টা বা তার বেশি অ্যাসিস্ট করেছেন, সেই 2008 সালে সেস ফ্যাব্রিগাস, পরবর্তী 2012 সালে দাভিদ সিলভা, এবং লাস্ট এডিশনে দানি ওলমো, যিনি কিনা এই ম্যাচের গেম চেঞ্জার, তাদের লিস্টে তিনি চলে গেছেন 3টা বা তার বেশি অ্যাসিস্ট করা স্প্যানিশ একজন খেলোয়াড় হিসেবে। এই লামিন ইয়ামাল তিনি ইম্প্যাক্টটা রেখেছেন। তবে ম্যাচটার এই ফ্র্যান্টিকনেসটা যতই গড়িয়েছে ততই কিন্তু নানাবিধ সমস্যা তৈরি হয়েছে, বিশেষ করে জার্মানি টিমের জন্য। আপনি যদি ফার্স্ট হাফে জার্মানি অ্যাপ্রোচটা দেখা যায়, জার্মানি খুবই অ্যাগ্রেসিভ ম্যান টু ম্যান অ্যাপ্রোচে স্পেনের দলটাকে স্নাফ আউট করার চেষ্টা করছিল। সেখানে রদ্রি খুবই কম সুযোগ পাচ্ছিলেন, বলের টাচ খুবই কম হচ্ছিল, যদিও রদ্রি শেষ পর্যন্ত সবচেয়ে বেশি বলের টাচ তারই ছিল। ফাবিয়ান রুইসকে স্পেস দেওয়া হচ্ছিল না, তার কারণ এমরে চান নেমে সবসময় ম্যান টু ম্যান মার্ক করে ফাবিয়ান রুইসের সঙ্গে লেগেছিলেন। কিন্তু ওই যে 15 মিনিট, সেকেন্ড হাফ শুরু হওয়ার পর 15 মিনিটেই স্পেন পুরো ম্যাচটা ঘুরিয়ে দিল। তখন নাগলসম্যানের সামনে পরিবর্তন করা ছাড়া কোনো আর অপশন নেই। তিনি নামালেন ফ্লোরিয়ান ভার্টসকে, তিনি নামালেন নিকলাস ফুলক্রুগকে। নিকলাস ফুলক্রুগ ওই যে রদ্রি তাকে যখন টেনে ধরেছেন, সেই সময় তার একটা গ্লান্সিং বল বারে টাচ না করে লেগে গেলে সেখানেই জার্মানি ম্যাচে ফেরত আসে। কিংবা হাভার্টস যে ডিঙ্কটা করলেন, সেটা যদি তিনি ভার্টসকে পাস করে দিতেন, তবে কিন্তু গল্পটা অন্যরকম হতে পারত। তবে ফ্লোরিয়ান ভার্টসকে নিয়ে যেহেতু কথা উঠেছে, ম্যাচের 88 মিনিট ফ্লোরিয়ান ভার্টসের কাছে বলটা এসছে ইয়শুয়া কিমিখের কাছ থেকে। তিনি একজন বায়ার লেভারকুজেনের প্লেয়ার, এবং আপনি যদি এই মৌসুমের বায়ার লেভারকুজেনের হিস্ট্রি ফলো করে থাকেন, 88 মিনিটে বায়ার লেভারকুজেনের কোনো প্লেয়ারের কাছে বল থাকার মতো বিপজ্জনক ঘটনা আর ঘটতে পারে না। ফ্লোরিয়ান ভার্টস ওই ম্যাচে জার্মানিকে ফেরালেন ওই গোলের সমতায় এনে 88 মিনিটে, এবং ওই সময়টায় যখন নাগলসম্যানের পরিবর্তনের কথা বলা হচ্ছে, নাগলসম্যান এতগুলো অ্যাগ্রেসিভ পরিবর্তন করেছেন, সেখানে দেলা ফুইভেন্তে 66 মিনিটে লামিন ইয়ামালকে উঠিয়ে নিয়েছেন, নিকো উইলিয়ামসকে উঠিয়ে নিয়েছেন। তার চেঞ্জেসগুলো খুবই একটু কনজারভেটিভ আপনি বলতে পারেন, যে ম্যাচটাকে শেষ করার জন্য 1-0 গোলে শেষ করার জন্য তিনি খুবই কনজারভেটিভ চেঞ্জ করেছেন। সেখানে তার ফ্রন্টে কোনো ওই অ্যাটাকাররা নেই যে যারা ম্যাচ ঘুরিয়ে দিতে পারবেন। সেখানে ফ্লোরিয়ান ভার্টস যখন ম্যাচটাকে সমতায় এনে ফেললেন, তখন মনে হচ্ছিল জার্মানি হয়তো ম্যাচটা ঘুরিয়ে ফেলবে। ওই এক্সট্রা টাইমের 30 মিনিটও কিন্তু সেরকমই মনে হচ্ছিল। তবে ফ্লোরিয়ান ভার্টস যতক্ষণ ম্যাচে ছিলেন, তিনি কিন্তু গেমটা চেঞ্জ করে ফেলছিলেন। তার এই স্ট্যাটটা দেখলেই মোটামুটি বোঝা যাচ্ছে যে যেই পরিমাণ তিনি ইম্প্যাক্ট ক্রিয়েট করছিলেন, যে পরিমাণ শট জার্মানি এরপর নিচ্ছিল, সেটা কিন্তু ফ্লোরিয়ান ভার্টস ওই তার ড্রিবলিং, ওই স্পেসটা বের করে তিনি কিন্তু তৈরি করছিলেন। কিন্তু ম্যাচটা শেষ পর্যন্ত ওই তো মিগেল মেরিনোর ঘটনাতেই ঘটলো। এবং আপনি এটা হয়তো আপনার বিশ্বাস করতে হয়তো কষ্ট হতে পারে যে এটা সম্ভবত ম্যানুয়েল নয়রের হয়তো শেষ টুর্নামেন্ট, তার বয়স হয়েছে। থমাস মুলার তিনি একদম শেষ মুহূর্তে নেমেছিলেন, তারও শেষ টুর্নামেন্ট সম্ভবত এটাই। তবে এই টুর্নামেন্টের আগে যাকে নিয়ে সবচেয়ে বেশি কথা হচ্ছিল, সেই টনি ক্রোসের ফেয়ারওয়েল ট্যুর নিয়ে, যিনি তার লাস্ট ক্লাব গেমটা খেলেছেন চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। তিনি রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগা জিতেছেন তার লাস্ট ক্লাব গেমে, অর্থাৎ লা লিগার হয়ে তিনি চ্যাম্পিয়ন্স লিগটা জিতলেন রিয়াল মাদ্রিদ হয়ে। তারপর রিয়াল মাদ্রিদের তিনি ইতিহাসের সমাপ্তি টানলেন। এখন টনি ক্রোসের ওই ফেয়ারওয়েল ট্যুরের শেষ গন্তব্যটা ছিল জার্মানির হয়ে ইউরো জেতা। আপনি যদি ওই হসেলুর প্রেস কনফারেন্সটাতে চলে যান শুক্রবারে, যখন হসেলু বললেন যে এই আজকের দিনই হতে যাচ্ছে টনি ক্রোসের রিটায়ারমেন্ট ম্যাচ, আজকেই হোসেলু অ্যাজ অ্যান এক্স রিয়াল মাদ্রিদ প্লেয়ার, যদিও এখনও তিনি ট্রান্সফারটা কমপ্লিট হয়নি, একজন রিয়াল মাদ্রিদ প্লেয়ার হিসেবে তিনি আজকে টনি ক্রোসের বিদায়টা নিশ্চিত করবেন। টনি ক্রোস হেসে হেসে উড়িয়ে দিয়ে বলেছিলেন যে না, আজকে তার দিনটা বিদায়ের দিন হতে যাচ্ছে না, সেটাই হতে হয়তো যাচ্ছিল, কিন্তু টনি ক্রোসের বিদায়টা আজকে নিশ্চিত হয়ে গেল। টনি ক্রোসের কি ইলাস্ট্রিয়াস একটা ক্যারিয়ার, তিনি
সব কিছুই জিতেছেন, শুধু একটা ইউরো যেতেই বাকি ছিল, সেই আক্ষেপটা নিয়ে তার ফেয়ারওয়েলটা করতে হলো। আপনি একদম লাস্ট গেমের মোমেন্টটার কথা চিন্তা করুন, যখন টনি ক্রস ওই যে ফ্রিকিকটা পেলেন এক্সট্রা টাইমের ৫ম মিনিটে, ১২৫তম মিনিটে, সেখান থেকে বলটা সরাসরি গেল উনাই সিমনের হাতে। এর চাইতে আন্ডারওয়েলমিং ফিনিশ হয়তো তিনি ওভাবে ভাবতে পারেননি। তবে টনি ক্রস একটা ইলাস্ট্রিয়াস ক্যারিয়ার থেকে বিদায় নিলেন, যিনি এই নাগেলসম্যানের কথাতেই তিনি রিটায়ারমেন্ট ভেঙে জার্মানির ক্যাম্পে এসেছিলেন। তিনি মনে করেছিলেন তার যেই মরাল বা তার যেই ফুটবলের যে চিন্তাভাবনাগুলো সেটা নাগেলসম্যানের সাথে অ্যালাইন করছে দেখেই তিনি জার্মানির ক্যাম্পে রিটার্ন করেছিলেন। এবং ওই জার্মানির ক্যাম্পে কিন্তু পরিবর্তনটা, মানসিক পরিবর্তনটা টিমের মধ্যে তিনি এনেছিলেন, এবং তার পাস কমপ্লিশন রেট সব কিছু নিয়ে হয়তো আলাদা করে পরবর্তীতে কথা বলা যাবে। কিন্তু টনি ক্রসের মতো একজন প্লেয়ার বিদায় নিলেন আজকে। তিনি যে ওই অ্যাডিডাসের অ্যাডি পাওয়ার 11 বুটটা পরে খেলছেন 2013 সাল থেকে, সেটাকে ফাইনালি তিনি উঠিয়ে রাখলেন। হসেলও তো ব্যান্টার করেছেন ঠিক আছে, কিন্তু শেষ মুহূর্তে ওই টনি ক্রসকেই তিনি খুঁজে নেন তাকে মোলাকাত করে তাকে বিদায় দেওয়ার জন্য। টনি ক্রস কেঁদেছেন কি কাঁদেননি সেটা হয়তো আমাদের দেখার সুযোগটা হয়নি, ওই পর্যন্ত ম্যাচ ফিটটা ছিল না। তবে টনি ক্রসের বিদায়টা, কিংবা জার্মানির ওই ম্যানুয়েল নয়ার কিংবা থমাস মুলারের মতো প্লেয়ারদের বিদায় দেওয়াটা ডেফিনেটলি জার্মান টিমের বা জার্মান যুগের একটা সমাপ্তি আপনি বলতেই পারেন। তবে এই ম্যাচে আরও যেই ঘটনাগুলো ঘটলো সেটা হচ্ছে, আপনি পেদ্রির ওই জায়গা থেকেই ধরুন, পেদ্রিকে ফাউল করে বা ট্যাকেল করে ফেলে দিয়েছেন টনি ক্রস। এটাকে যদি আপনি একটা আর্ট ভাবেন, যে এটা একটা বড় সিম্পোজিয়ামের আর্ট, তবে সেই আর্টের আর্টিস্ট ছিলেন আজকে নিঃসন্দেহে ইংলিশম্যান অ্যান্থনি টেইলর। তিনি আজকে একের পর এক ফাউল কল করেছেন, কার্ড বের করেছেন। স্পেন জার্মানির মতো ম্যাচে যেখানে 14টা ইয়েলো কার্ড বা আপনি বলতে পারেন 15টা কার্ড দেখানো হয়, যেখানে দানি কারবাহাল ম্যাচটা শেষ হয়ে গেছে এক্সট্রা টাইমে পার করেও 123 মিনিট পর তিনি রেড কার্ড দেখেন, এবং যেই কারণে স্পেনের সেমিফাইনালে যারা তারই অপোনেন্টই হোক না কেন, সেই অপোনেন্টের এগেন্স্টে লে নরমান্দ খেলবেন না, সেই স্পেন টিমে মোরাতা খেলবেন না, সেই স্পেন টিমে এই দানি কারবাহাল থাকবেন না। পেদ্রি ইনজুরিতে বাইরে পড়ে গেছেন। স্পেনের জন্য, স্পেশালি দেলা ফুয়েন্তের জন্য একটা বড় মাথা ব্যথা হয়ে থাকবে আজকের ম্যাচটা, যে স্পেন পরবর্তী সেমিফাইনাল এবং যদি ফাইনালে ওঠে তবে কিভাবে তাদের গেম টাইমটা ম্যানেজ করবে, তাদের স্কোয়াডকে ম্যানেজ করবে। অ্যান্থনি টেইলর আজকে হয়তো লাইমলাইটটা পুরোপুরি নিতে পারেননি, তবে একের পর এক ফাউলের সিদ্ধান্ত এবং খুবই অ্যাগ্রেসিভ প্লে থেকে তিনি যেভাবে কার্ডগুলো ড্র করেছেন, স্পেন জার্মানির ম্যাচে এতগুলো কার্ড আপনি হয়তো এক্সপেক্ট করেন না। শেষে একটা পেনাল্টি কলও, তখন মনে হচ্ছিল যে হয়তো পেনাল্টি দেওয়া হতে পারে, তবে এই কুকুরের হাতটা বেশ নর্মাল পজিশনে ছিলই বলে মনে হচ্ছিল, তবে কিছুটা দূরে থাকলেও সেই কলটা কিন্তু পেনাল্টি কল আসতে পারত। এখন কথা হচ্ছে এই দুই কোচকে নিয়ে, দেলা ফুয়েন্তে এবং নাগেলসম্যান। দেলা ফুয়েন্তে তিনি যখন 2022-এর পর ওই স্পেনের বিশ্বকাপ ব্যর্থতার পর তিনি যখন আসলেন, তাকে নিয়ে মনে হয়েছিল যে তিনি বয়সভিত্তিক দল ম্যানেজ করেছেন, তৃতীয় সারির ক্লাব ম্যানেজ করেছেন স্পেনে থাকতে, তিনি এইরকম স্টারের একটা নতুন দলকে কিভাবে ম্যানেজ করবেন। কিন্তু দেলা ফুয়েন্তে তিনি সবাইকে ভুল প্রমাণ করলেন রীতিমতো। তিনি নেশনস লিগটাও জিতলেন, তিনি একটা দুর্দান্ত কোয়ালিফাইং সেশন পার করে এই স্পেনের টিমটাকে পুরোপুরি বদলে দিয়েছেন। যেই স্পেন এত বছর ধরে টিকি টাকা বা পজিশন বেসড ফুটবল খেলে এসছে, সেই স্পেনের স্টাইলটা তিনি চেঞ্জ করে দিয়েছেন। এই স্পেনে যেমন দুজন পেসি উইঙ্গার খেলেন, ফাবিয়ান রুইজ, রদ্রি, পেদ্রি, এদের মতো ট্যালেন্টেড প্লেয়াররা সেখানে হেল্প করে থাকেন। সেখানে যে এই ব্যাকলাইন ডুয়োকে তিনি স্ট্যাবলিশ করেছেন, এইটা তার সম্পূর্ণ তার কৃতিত্ব। এবং তার একটা ব্যাপার রয়েছে, তার ক্যাম্পে বা স্কোয়াডে যারা রয়েছেন সেই ক্যাম্পে তাদের বাবুর্চি হতে পারে বা তাদের কিটম্যান হতে পারে। প্রত্যেকটা টুর্নামেন্ট শেষে বা প্রত্যেকটা ম্যাচ শেষে তাদেরকে তিনি নিজ হাতে, অর্থাৎ নিজের মোবাইল দিয়ে সবাইকে কন্ট্যাক্ট করে তিনি টেক্সট করে কনগ্রাচুলেশনস জানান এবং সবার খোঁজ তিনি রাখেন। এবং স্পেনের একটা সূত্র মতে বলা হচ্ছে যে স্পেনের ক্যাম্পে এর চাইতে হাসি খুশি অবস্থা কবে ছিল তারা জানে না, তবে এই স্পেন টিমটাকে তিনি সবকিছু মিলে অ্যাকুমুলেট করেছেন। প্লেয়াররা দেলা ফুয়েন্তের অধীনে খেলতে খুবই স্বস্তি বোধ করেন। এবং এই ভদ্রলোকটি যিনি এতগুলো বাচ্চা কাচ্চাকে ম্যানেজ করেছিলেন, যারা এখন তার হয়ে খেলছে, সেই মিগেল মেরিনো, নাচো, কিংবা সেই অনেক আগে হেইজুস নাভাসরা, তার দলকে স্ট্রেনদেন করে তিনি সেমিফাইনালে নিয়ে যাচ্ছেন। তবে শেষ করতে হয় আসলে নাগেলসম্যানকে দিয়ে। নাগেলসম্যান তিনি বায়ার্ন থেকে বিদায়টা খুব বাজেভাবেই তার হয়েছিল, স্কেটবোর্ড করে করে তিনি আসছিলেন, বিল্ডের এক জার্নালিস্টের সাথে তার সম্পর্কের কথা শোনা ছিল, কিন্তু তারপরও জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড তার উপর ভরসা রেখেছে। এই 36 বছর বয়সী এই মিরাকুলাস ট্যাকটিশিয়ানের উপর তিনি কিন্তু জার্মান ফুটবলটাকে চেঞ্জ করে ফেলেছেন, সেটা কিন্তু অলরেডি আপনার কাছে প্রমাণ চলে এসছে। জার্মান বোর্ডও কিন্তু তার উপর ভরসা রাখছে। 2026 ওয়ার্ল্ড কাপ পর্যন্ত তার চুক্তি বা নবায়ন করা হয়েছে। তিনি ম্যাচ শেষে বলছিলেন প্রেস কনফারেন্সে যে তিনি খুব কষ্টে তার আবেগটা ধরে রাখছেন। তার চোখ কিন্তু লাল হয়েছিল, ভারী হয়েছিল, কিন্তু তবুও তিনি আবেগটাকে প্রবাহিত হতে দেননি। তিনি জানেন যে জার্মান এই টিমটাকে নিয়ে অনেক কাজ করার আছে। এই
টুর্নামেন্টে জার্মানি যেটা দেখিয়েছে শেষ আগের ওয়ার্ল্ড কাপগুলো, আগের দুটো ওয়ার্ল্ড কাপের আন্ডারওয়েলমিং সিজন বা আগের ইউরো আন্ডারওয়েলমিং সিজনের পর এই জার্মানি টিমটা নাগেলসম্যানের উপর কিংবা ফ্লোরিয়ান ভার্টস, জামাল মুজিয়ালা, এই টনি ক্রোস তো চলে গেলেনি, গুন্ডোয়ান, তাদের উপর ভরসা রাখতেই পারে। স্পেন জার্মানির ম্যাচটা একটা অলিখিত ফাইনাল আপনি বলতেই পারেন। সেই ফাইনালটা হয়ে গেল কোয়ার্টার ফাইনালে স্পেন জার্মানিকে বাদ করে দিয়ে উঠে গেছে। সেমিফাইনালে স্পেন জার্মানির এই এনথ্রলিং ম্যাচটা নিয়ে আপনার মন্তব্য জানাতে পারেন কমেন্ট সেকশনে। এবং ইউরো 2024-এর প্রত্যেকটা ম্যাচ এবং প্রত্যেকটা অ্যানালাইসিস আপনি দেখছেন টি স্পোর্টস এবং টি স্পোর্টস নেটওয়ার্কে এবং টি স্পোর্টসের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফেসবুক এবং ইউটিউবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.